আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ জান্নাত। আমি জান্নাত বিনতে নেওয়াজ। আমি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেটে বিবিএ টুয়েলভ ব্যাচে অধ্যয়নরত আছি। গত ভিডিওতে আমি ফান্ডামেন্টালস অব ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার ম্যানেজিং অ্যান্ড দ্য ম্যানেজার্স জব স্টার্ট করেছিলাম এবং আমরা কাইন্ডস অফ ম্যানেজার্স বাই লেভেল পর্যন্ত ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কাইন্ডস অফ ম্যানেজার্স বাই এরিয়া নিয়ে ডিসকাস করব এন্ড ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমি ম্যানেজারিয়াল রোলস এন্ড ম্যানেজারিয়াল স্কিলস নিয়ে আলোচনা করার মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা পড়ব কাইন্ডস অফ ম্যানেজার্স বাই এরিয়া। প্রতিটা বিজনেস অর্গানাইজেশনে কিন্তু অনেক ধরনের ফাংশনাল ডিপার্টমেন্ট থাকে, such as marketing department, financial department, human resource department, etc. এবং এই প্রতিটা ডিপার্টমেন্টে যে এমপ্লয়িরা কর্মরত থাকে সেই এমপ্লয়ীদের কাজকে তদারকি করার জন্য এবং তাদেরকে সুপারভাইজ করার জন্য একজন ম্যানেজারের প্রয়োজন হয়। গত ভিডিওতে আমরা ম্যানেজারদেরকে ক্লাসিফাই করেছিলাম তাদের পজিশন অনুযায়ী, টপ লেভেল ম্যানেজার্স, মিড লেভেল ম্যানেজার্স, ফার্স্ট লাইন ম্যানেজার্স, এভাবে কিন্তু পজিশন অনুযায়ী আমরা ম্যানেজারদেরকে ক্লাসিফাই করেছিলাম। আজকে আমরা ম্যানেজারদেরকে ক্লাসিফাই করব তাদের ওয়ার্কিং এরিয়া অনুযায়ী। বিজনেস অর্গানাইজেশনের যে ফাংশনাল ডিপার্টমেন্টগুলোতে একজন ম্যানেজার কর্মরত থাকেন সেই ফাংশনাল ডিপার্টমেন্ট অনুযায়ী আজকে আমরা ম্যানেজারদের ক্লাসিফিকেশনটা দেখব। সো এই ক্ষেত্রে প্রথমেই চলে আসে মার্কেটিং ম্যানেজার্স। নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেটিং ম্যানেজার্স আর ইনভলভড উইথ দ্য মার্কেটিং ফাংশনস অফ আ কোম্পানি। They are responsible for getting customers to buy the products or services from the company. তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টমাররা যাতে কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিসটা পারচেজ করে। And their basic responsibilities are, the first one is new product development, তারা নতুন প্রোডাক্ট ডেভেলপ করা নিয়ে কাজ করে। তারা মার্কেট অ্যানালাইসিস করে দেখে যে কোন প্রোডাক্টের চাহিদা বর্তমান মার্কেটে কি রকম, এন্ড তারা যে প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছে সেই সিমিলার ক্যাটাগরি প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য যে কম্পিটিটর অর্গানাইজেশন গুলো আছে সেগুলো তাদের কাস্টমারদেরকে কি অফার করছে, so that they can offer better things from their competitors and customers buy from their company, not from the other competitor companies. এই জিনিসটা তারা করে থাকে। And their second responsibility is promotion. Promotion is about creating positive psychological awareness about their products or their services. তারা যে প্রোডাক্টটা তৈরি করেছে সেই প্রোডাক্ট সম্পর্কে এখন তাদের কাস্টমারদেরকে জানাতে হবে। তারা এর জন্য বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে, টেলিভিশনস, নিউজপেপার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয় সো দ্যাট পিপল ক্যান নো অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট। অ্যান্ড অ্যাট লাস্ট তাদের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে distribution. Distribution is the way of reaching out the customers. কাস্টমারদেরকে তারা কোন ওয়েতে বা কোন মিডিয়ামের থ্রু রিচ করবে। তারা কি তাদের প্রোডাক্টটা বা সার্ভিসটা কোনো সুপার শপে সেল করবে, নাকি তারা কোনো ফেসবুক পেজের থ্রুতে সেল করবে, নাকি তাদের কোনো হোলসেলার বা রিটেইলের শপ থাকবে। সে ফর এক্সাম্পল আমরা যদি বাংলাদেশি ব্র্যান্ড আড়ং এর কথা চিন্তা করি, আড়ং এর কিন্তু একটা ফিজিক্যাল শপের পাশাপাশি ফেসবুক পেজও আছে এবং এই দুই মিডিয়ামে তারা তাদের কাস্টমারদেরকে রিচ আউট করছে এবং এই দুই মাধ্যমের থ্রুতে কিন্তু তারা অনেক কাস্টমারদেরকে রিচ আউট করতে পারছে। সো এই জিনিসটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন, যে কোন মিডিয়ামের থ্রুতে একটা কোম্পানি তাদের কাস্টমারদেরকে রিচ আউট করবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স।
They deal with the financial resources of a company. একটা কোম্পানি যে ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে, ক্যাশ বা টাকা, এই জিনিসটা নিয়ে যে ম্যানেজার ডিল করে সে হচ্ছে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার। And the basic responsibilities of a financial managers are: first one is accounting. ফাইন্যান্সিয়াল যত ধরনের ট্রানজেকশন আছে এই ট্রানজেকশন গুলোকে রেকর্ড করার যে প্রসেস সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং নিয়ে কিন্তু বিবিএ তে আলাদা একটা কোর্সই আছে, তো এটা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব না। আমি জাস্ট শর্টে আপনাদেরকে বলি, একটা কোম্পানিতে কোন সোর্স থেকে টাকা আসছে, এক্সপেন্স বাবদ কত টাকা খরচ হচ্ছে, ব্যাংক লোন কত টাকা আছে, এই সব কিছু রেকর্ড করাকে বলা হয় অ্যাকাউন্টিং। ইন শর্ট, ফাইন্যান্সিয়াল যত ধরনের ট্রানজেকশন আছে সবকিছুকে রেকর্ড করা, এই জিনিসটাই হচ্ছে অ্যাকাউন্টিং। এন্ড এই অ্যাকাউন্টিং হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের একটা বেসিক রেসপন্সিবিলিটি। দ্য সেকেন্ড রেসপন্সিবিলিটি অফ দেম আর ইনভেস্টমেন্ট। কোম্পানি যদি কোনো নতুন প্রজেক্ট বা প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করতে চায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স টেক ডিসিশন অ্যাবাউট দ্যাট, whether investing in that product or project is beneficial for the company or not. এটা তাদের একটা বেসিক রেসপন্সিবিলিটি। অ্যান্ড অ্যাট লাস্ট তাদের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট। ক্যাশ ম্যানেজমেন্ট ইজ কোম্পানির কাছে যত টাকা আছে সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করা, কোম্পানির কাছে যাতে সব সময় পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে এই জিনিসটা এনশিওর করা, টাকা যাতে ওয়েস্ট না হয়, আবার টাকা যাতে এত পরিমাণও ক্যাশ অবস্থায় না থাকে যে ইনভেস্টমেন্ট করা হয় না, ইনভেস্টমেন্ট না করে টাকাটা জাস্ট পড়ে আছে, এই জিনিসটা যাতে না হয়। টাকার হিসাব রাখা এবং টাকাটাকে সঠিক কাজে ব্যবহার করা, টাকাটাকে ইউটিলাইজ করা, এই জিনিসটাই হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, এন্ড ইট ইজ ওয়ান অফ দ্য বেসিক রেসপন্সিবিলিটিস অফ আ ফাইন্যান্সিয়াল ম্যানেজার। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা পড়ব অপারেশনস ম্যানেজার্স। They are involved with creating and managing the process that creates a company's products or services. একটা কোম্পানি যে প্রোডাক্ট অথবা যে সার্ভিসটা সেল করবে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রোডাকশন প্রসেসের সাথে যে ম্যানেজার ইনভলভড থাকে সে হচ্ছে একজন অপারেশনস ম্যানেজার। অ্যান্ড অপারেশনস ম্যানেজারের বেসিক রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে: ফার্স্ট ওয়ান ইজ সাইট সিলেকশন। কোম্পানি প্রোডাক্টটা যে ফ্যাক্টরিতে প্রোডাকশন হবে সেই ফ্যাক্টরির ফিজিক্যাল লোকেশনটা ডিসাইড করা, যে লোকেশনটা কোন জায়গাতে হবে। অ্যান্ড এই ফিজিক্যাল লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিষয় মাথায় রেখে সিলেক্ট করতে হয়। প্রোডাক্টটা প্রডিউস করার ক্ষেত্রে যে ধরনের এনভায়রনমেন্টাল রিসোর্সেস গুলো দরকার সেই এনভায়রনমেন্টাল রিসোর্সেস গুলা সেই ফিজিক্যাল লোকেশনের আশেপাশে পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, সেই ফিজিক্যাল লোকেশনের আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, লেবার ফ্যাসিলিটিস আছে কিনা, এই সবকিছু মাথায় রেখে কিন্তু সাইট সিলেকশনটা করতে হয়। The second responsibility is plant layout design. ফ্যাক্টরিটার লেআউট ডিজাইন বা লেআউট প্ল্যানটা কিরকম হবে এটা ডিসাইড করে একজন অপারেশনস ম্যানেজারের কাজ। ফ্যাক্টরির মধ্যে ওয়ার্ক স্টেশন গুলো লেআউট ডিজাইন কিরকম হবে, সে ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্টেশন থাকে, কোনো ওয়ার্ক স্টেশনে সেলাইয়ের কাজ হয়, কোনো ওয়ার্ক স্টেশনে কাপড় কাটার কাজ হয়। সো এক একটা ওয়ার্ক স্টেশন এক এক ধরনের কাজ করে এবং এই ওয়ার্ক স্টেশন গুলো কিভাবে ডিজাইন করা হয়েছে, একটা থেকে আরেকটার দূরত্ব কিরকম, এই জিনিসটা কিন্তু একজন অপারেশনস ম্যানেজার নির্ধারণ করে। অ্যান্ড
ফ্যাক্টরির মধ্যে মেশিনগুলো কিভাবে স্থাপন করা, মেশিনগুলো যদি একটা আরেকটার খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু ওয়ার্কারদের চলাচল করতে সমস্যা হয় এবং এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার চান্সেসও খুব বেশি থাকে। আবার যদি মেশিনগুলো একটা আরেকটার থেকে এত বেশি দূরে স্থাপন করা হয় যে র মেটেরিয়ালস গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে ওয়ার্কারদের কষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা সমস্যা। সো এই সবকিছু মাথায় রেখে একজন অপারেশনস ম্যানেজার প্লান্ট লেআউটটা ডিজাইন করে। Their another responsibility is production control. ফ্যাক্টরিতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট প্রডিউস হচ্ছে কিনা এটা এনশিওর করা একজন অপারেশনস ম্যানেজারের কাজ। আফটার দ্যাট, ইনভেন্টরি কন্ট্রোল। স্টকে কত ইউনিট মালামাল আছে সেই অনুযায়ী প্রোডাক্ট প্রডিউস করা, যাতে কোনো প্রোডাক্ট ওয়েস্ট না হয়, এই জিনিসটা এনশিওর করবে একটা অপারেশনস ম্যানেজার। এন্ড অ্যাট লাস্ট তাদের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা একজন অপারেশনস ম্যানেজারের কাজ। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অপারেশনস ম্যানেজার কি এবং অপারেশনস ম্যানেজারের বেসিক রেসপন্সিবিলিটি গুলো। Now we can move to the fourth type of manager, which one is human resource managers. Human resource managers work with the human resource of a company. একটা কোম্পানির হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ নিয়ে একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার কাজ করে থাকেন। And their basic responsibilities are, first one is hiring employees. কোম্পানিতে নতুন এমপ্লয় নিয়োগ দেওয়া একজন হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ। Arranging training programs. They arrange training programs to develop the productivity of their employees. অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ীদেরকে, যে এমপ্লয়াররা কোম্পানিতে কাজ করার জন্য আসে তাদের এনাফ পরিমাণ দক্ষতা নেই কাজটা করার জন্য। সো এই ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজার ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এমপ্লয়ীদেরকে ট্রেন করার জন্য। Their another responsibility is formulating performance appraisal system. কোনো এমপ্লয়ি যদি ভালো পারফর্ম করে সেক্ষেত্রে তাকে রিওয়ার্ড দেওয়া একজন হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ। এন্ড তাদের আরেকটা কাজ হচ্ছে ডিজাইনিং compensation and benefit. কম্পেনসেশন হচ্ছে সোজা ভাষায় আমরা যেটাকে পেনশন বলি। কোনো এমপ্লয় একটা কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় সে যদি মারা যায় তাহলে তার পরিবার একটা ক্ষতিপূরণ পেয়ে থাকে, এই জিনিসটাই হচ্ছে কম্পেনসেশন। এন্ড বেনিফিট হচ্ছে স্যালারি বাদ দিয়ে একটা এমপ্লয় এক্সট্রা যে ফ্যাসিলিটিস পায় একটা কোম্পানির কাছ থেকে,
সে ফর এক্সাম্পল হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু একটা বেনিফিট। এই কম্পেনসেশন এবং বেনিফিটটা ডিজাইন করা একজন হিউম্যান রিসোর্স ম্যানেজারের কাজ। এন্ড লাস্ট অফ অল তাদের আরেকটা কাজ হচ্ছে, এখানে লেখার জায়গা হচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি, discharging employees. Discharging employees means means এমপ্লয়ীদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া। If human resource managers find that any employee is problematic and his or her conduct is harmful for the company, they might take actions against him or her and discharge them. আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এরপর আমরা আসি last type of manager, which one is administrative managers. অথবা general managers. এতক্ষণ পর্যন্ত আমরা যে 4 ধরনের ম্যানেজারদের কাজগুলো দেখলাম, মার্কেটিং ম্যানেজার্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স, অপারেশনস ম্যানেজার্স এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজার্স, তারা প্রত্যেকেই কিন্তু নির্দিষ্ট একটা ফাংশনাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে। বাট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার বা জেনারেল ম্যানেজার্সরা এরকম কোনো নির্দিষ্ট ফাংশনাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে না। তাদের মেইন কাজ হচ্ছে একটা কোম্পানি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা এনশিওর করা, এবং বাকি যে ফাংশনাল ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের কাজগুলোকে কোঅর্ডিনেট করা। তো তাদের মেইন কাজ আপনারা বলতে পারেন কোঅর্ডিনেশন। এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারের একটা বেস্ট এক্সাম্পল হতে পারে একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। আপনারা নিজেরাই চিন্তা করুন, একজন একটা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারের কাজ কি? হসপিটালটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা এনশিওর করা, নার্সরা রোগীদেরকে ঠিকভাবে সার্ভিস দিচ্ছে কিনা, হসপিটালের দৈনন্দিন কাজগুলো বা অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করার জন্য এনাফ পরিমাণ টাকা বা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস সেই হসপিটালের কাছে আছে কিনা, এসব কিছু এনশিওর করাই কিন্তু একটা হসপিটালের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারের কাজ। They tend to be generalists and they have some basic familiarity with all the functional departments of a company. তারা নির্দিষ্ট কোনো ফাংশনাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে না, তাদের কাজ হচ্ছে বাকি ফাংশনাল ডিপার্টমেন্টের কাজগুলোকে কোঅর্ডিনেট করা and ensuring that the company or business organization is running smoothly and productively. আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই 5 ধরনের ম্যানেজাররা সাধারণত প্রতিটা বিজনেস অর্গানাইজেশনই থাকে, এবং এই 5 টাইপের ম্যানেজারদের ছাড়াও বিজনেস অর্গানাইজেশন গুলো তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু টাইপের ম্যানেজারদেরকে ডেভেলপ করে নেয়। তারা প্রতিটা অর্গানাইজেশনে সাধারণত থাকে না। একটা কোম্পানি যখন মনে করে যে তাদের এই ম্যানেজারদেরকে প্রয়োজন, তখন তারা তাদেরকে নিয়োগ দেয়। আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। The first one is public relation managers অথবা PR managers. Public relation managers বা PR managers দের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে প্রেস অ্যান্ড মিডিয়ার সাথে ডিল করা। সাধারণত বড় বড় কোম্পানিগুলোতে প্রেস অ্যান্ড মিডিয়া পাবলিক রিলেশন ম্যানেজার থেকে থাকে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, সে ফর এক্সাম্পল একটা কোম্পানির নামে কোনো একটা অভিযোগ উঠলো এবং এই অভিযোগটা
অভিযোগটা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাস্টমারদের কাছে পৌঁছে যাওয়ার কারণে কোম্পানির ইমেজ নষ্ট হচ্ছিল। সেক্ষেত্রে একজন পাবলিক রিলেশন ম্যানেজারের কাজ হচ্ছে প্রেস অ্যান্ড মিডিয়ার সামনে এসে কথা বলা এবং বিষয়টাকে ক্লিয়ার করা। বড় বড় কোম্পানিগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী পাবলিক রিলেশন ম্যানেজারদেরকে ডেভেলপ করে নেয়। তারপরে আরেক টাইপের ম্যানেজার আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার্স। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজারদের কাজ হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা, রিসার্চ করা এবং নতুন প্রোডাক্ট ডেভেলপ করা। সে ফর এক্সাম্পল একটা কসমেটিক প্রোডাকশন কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার রিসার্চ করার মাধ্যমে নতুন একটা বিউটি প্রোডাক্ট ইনভেন্ট করলো। কোম্পানির কোম্পানির মানে কোম্পানির ধরন অনুযায়ী তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজারদেরকে তৈরি করে নেয়। লাস্ট অফ অল আইটি ম্যানেজার্স বা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ম্যানেজার্স। আইটি রিলেটেড যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলোতে সাধারণত আইটি ম্যানেজার্সটা থাকে। তাদের মেইন কাজ হচ্ছে কোম্পানির টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেই জিনিসটাকে এনশিওর করা। কোম্পানির যে কম্পিউটার গুলো আছে, সার্ভার কিংবা ওয়াইফাই কানেকশন ঠিক আছে কিনা এই সব কিছুকে এনশিওর করা হচ্ছে একজন আইটি ম্যানেজারদের কাজ। আমি আবারও বলছি, এই তিন ধরনের ম্যানেজার, পাবলিক রিলেশন ম্যানেজার্স, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার্স, আইটি ম্যানেজার্সরা কিন্তু প্রতিটা অর্গানাইজেশনে থাকে না। অর্গানাইজেশন গুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে নিয়োগ দেয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল মূলত আমার আজকের আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এন্ড আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।